কলকাতার একটি ছোট কিন্তু চটপটে নিউজ পোর্টালে কাজ করে অরুণ সাঁতরা। বয়স 28। সহকর্মীদের কাছে সে ঘটনা খেকো নামে পরিচিত। কারণ অরুণ কখনোই সংবাদকে সংবাদ হিসেবে গ্রহণ করে না, বরং প্রতিটি ঘটনার ফাঁক ফোকরের ভেতরে ঢুকে দেখে অজানা অপ্রকাশিত কোনো ছায়া লুকিয়ে আছে কিনা। লোককথা, নিখোঁজ মানুষ, অদ্ভুত ছায়া, গ্রাম্য কুসংস্কার। অরুণের রিপোর্টিং মানে দর্শকের কাছে যেন হালকা রহস্যের শিহরণ। সেদিন সন্ধ্যায় পোর্টালের রুমে এডিটিং করছিল অরুণ। হঠাৎ তার ফোনে হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন। একটি অপরিচিত নম্বর থেকে একটা ভিডিও। থাম্বনেইলে দেখা যায় রাস্তার পাশে উল্টে থাকা একটা লরি, চারপাশে লাল নীল আলো, পুলিশ অ্যাম্বুলেন্সের দৌড়ঝাঁপ। অরুণ ভেবে নিল হয়তো আরো কোনো একটা সাধারণ অ্যাক্সিডেন্টই হবে, কিন্তু প্লে বাটন চাপতেই চোখ কুঁচকে যায় তার। ভিডিওর ভেতর ড্রাইভারকে বসানো হয়েছে অ্যাম্বুলেন্সের ধাতব সিটে। তার মুখ অদ্ভুতভাবে ফ্যাকাশে, কাঁপা কাঁপা গলায় সে বলছে, হঠাৎ করে সামনে কেউ এসে পড়ে। আমি ব্রেক চেপেছিলাম, গাড়ি থেমেছিল, কিন্তু গাড়ি থামার পর আমি দেখি সামনে কেউ নেই। হেডলাইটের আলোয় আশেপাশে কাউকে দেখতে পাইনি। মুহূর্তের মধ্যেই সবকিছু ভ্যানিশ। ক্যামেরা সামান্য কাঁপে। কে? পুলিশ জিজ্ঞেস করে। ড্রাইভার হাঁপাতে থাকে। চোখ কোটরের ভেতরে ঢুকে যাচ্ছে তার। মহিলার মতো, পেট পর্যন্ত, লম্বা চুল, আর চোখ ছিল সাদা, পুরো সাদা, কোনো মনে নেই তাতে। অরুণ ভিডিও দেখে হাসলো ঠিকই, ভাবলো গল্প গুজব, অ্যাক্সিডেন্টে মাথা ঘুরে গেছে। মনে মনে ভাবলো অনেক কিছুই, কিন্তু ভিডিওর শেষ 2 সেকেন্ডে সে যা দেখলো তার সেই হাসিটা সে থামাতে বাধ্য হলো। ভিডিওর ফ্রেমের একদম শেষে ঢুকে গেছে রাস্তার পাশে থাকা একটি কালচে গর্ত, যেন শুকনো কূপের মতো একটা মুখ। পাশের বোর্ডে অর্ধেক অংশে লেখা প্রেতকু। শব্দটা পরিষ্কার না হলেও জায়গাটা সে চেনে। কালীপাহাড়ির প্রেতকু। অরুণের মেরুদণ্ডে হালকা শীতল স্রোত বয়ে গেল। কলেজে পড়ার সময় থেকে এই কুয়োর গল্প সে কতবার শুনেছে, যে এখানে নাকি মাঝরাতে সাদা পোশাক পরা লম্বা চুলের এক নারীর ছায়া দেখা যায়, আর তাকে দেখলেই গাড়ি নিয়ন্ত্রণ হারায়, অ্যাক্সিডেন্ট করে। বেশিরভাগ সময় মৃত্যুই ঘটে, কিন্তু লোককথা এটাও বলে যারা বেঁচে ফেরে তারা কোনোদিন আর স্বাভাবিক হতে পারে না। অরুণ উঠে দাঁড়ালো। গা ঘেঁষে আসা এক অদ্ভুত অস্থিরতা তাকে আরো দৃঢ় করে তুলল। যেতেই হবে। অফিসের জানলা দিয়ে বাইরে তাকালো সে। অন্ধকারে নেমে গেছে, কিন্তু তার কল্পনায় যেন সেই শূন্য সাদা চোখ দুটি জ্বলে উঠল ক্ষণিকের জন্য। তদন্ত করার সিদ্ধান্ত নেয়া মাত্রই অরুণের মাথায় ফিরে এলো এক পুরনো কথা। লোককথার আড়ালে কখনো কখনো থাকে সত্যির গভীর ছায়া। সে অনুভব করল এইবার ছায়াটাই যেন তাকে ডাকছে। রাত 10টার দিকে ব্যাগে ক্যামেরা, ভয়েস রেকর্ডার, ফ্ল্যাশ লাইট গুঁজে পরদিন 10টা নাগাদ বেরিয়ে পড়ল অরুণ। আসানসোলে নামতে নামতে সন্ধ্যা। রাস্তায় ঠান্ডা বাতাস বইছে। বাস, অটো কম। রাস্তা বেশ ফাঁকা। জায়গাটা অদ্ভুতভাবে টিমটিম করছে অল্প আলোয়। একটি রিজার্ভ গাড়ি ঠিক করে নিয়ে উঠে পড়ে তাতে। পেছনের সিটে বসে থাকা অরুণ বারবার ভিডিও চালিয়ে দেখছিল ড্রাইভারের চোখের আতঙ্ক। ওটা যে অভিনয় নয় তা সে নিশ্চিত। যখন গাড়ি কালীপাহাড়ির ঢালে উঠতে লাগলো, রাস্তার পাশে ঘন বৃক্ষের সারি দেখে অরুণের গলা শুকিয়ে আসে। ড্রাইভার বলল, স্যার, এই রাস্তায় রাতে কম লোকই আসে, বিশেষ করে ওই কুয়োর দিকটায়। অরুণ মাথা নেড়ে কতকটা হাসল। মোবাইলের স্ক্রিনে জিপিএস এর লাল মার্কার দেখাচ্ছে। ঢিল ছোড়া দূরত্বে মোটেও নেই সেই প্রেতকুয়ো। হঠাৎ গাড়ির হেডলাইটে এক অদ্ভুত লম্বা ছায়া আটকে গেল। কোনো মানুষের, না কোনো গাছের, নাকি জমাট বাঁধা কুয়াশা। উত্তেজনায় অরুণের নিঃশ্বাস আটকে যাচ্ছে। সে বুঝল গল্পটি আর লোককথার ভেতরে সীমাবদ্ধ নেই। সত্যিই কিছু আছে, আর সেখানেই তাকে পৌঁছতে হবে। কিছু বুঝে ওঠার আগেই গাড়ি থেকে সেই কুয়াশা ভেদ করে এগিয়ে গেল সে। আর তার ঠিক পর মুহূর্তেই অদূরে একটি টিমটিমে আলো দেখতে পেল অরুণ। রাত আরো গভীর হয়েছে। ঝিঝি পোকার ধারাবাহিক শব্দ যেন চারিদিকের নীরবতাকে আরো ভারী করে তুলছে। অরুণ ধীরে ধীরে এগিয়ে আসছে পুরনো কালী মন্দিরটির দিকে। ড্রাইভার আর সাহস করে গাড়ি থেকে নামল না। সে অরুণের জন্য গাড়িতেই অপেক্ষা করবে বলে জানালো। অগত্যা অরুণ একা মন্দিরের দিকে এগিয়ে গেল।
পাশে পরিত্যক্ত শ্মশানের কালচে ছায়া দূর থেকে দেখা যাচ্ছিল, যেন সময়ের সঙ্গে সঙ্গে জায়গাটা নিজেরই অস্তিত্ব ভুলে গেছে। আর ঠিক তার পেছনে অল্প আড়ালে মাথা তুলে দাঁড়িয়ে সেই কুখ্যাত প্রেতকুয়ো। কুয়োর চারপাশে লাল সাদা কাপড় বাঁধা, যেন অশুভ কিছু আটকে যাওয়ার শেষ ব্যর্থ চেষ্টা। কয়েকটি লাল আলো দেয়ালির মতন টিমটিম করে জ্বলছে নরম কুয়াশার ভেতর। মাটিতে কাদা, ভেজা গন্ধ, হালকা পচা ফুলের মিশ্রণ নাকে লাগে। বাতাসে অদ্ভুত ঠান্ডা একটা ভাব। অরুণ কুয়োর ধারে দাঁড়িয়ে নিচে তাকায়। অন্ধকার এমন যেন মনে হয় আলো গিলে খায়। সে টর্চ ফেলল। আলো নেমে গিয়ে থেমে গেছে কালচে জলের ওপর। জল চকচক করছে, কিন্তু স্থির নয়। ঠিক তখনই জবাত। জলে কিছু একটা ছুঁয়ে গেল, দ্রুত, শব্দহীন। অরুণের ভ্রু কুঁচকে যায়। মাছ মনে হলো, কিন্তু গভীরতা এত বেশি যে কোনো প্রাণী থাকার কথা নয়। নিস্তব্ধতায় বুকের ভেতরে চাপা অস্বস্তিটা জমতে লাগলো। উত্তর না পেয়ে অরুণ মন্দিরের দিকে পা বাড়ায়। ভেতরে প্রদীপ বাবার গাম্ভীর্য অদ্ভুতভাবে পরিবেশের সঙ্গে মিলিয়ে গেছে। লম্বা দেহ, কপালে সিঁদুর, চোখের গভীরতা, এক অজানা ভাব। প্রদীপ বাবা ধীরে ধীরে বললেন, বাবা, জানি তুমি রিপোর্ট লিখতে এসেছো, কিন্তু সাবধান, এই কুয়োকে খোঁচানো ভালো হবে না। আজ মহালয়ার আগের রাত্রি, আজ রাতে আত্মারা অস্থির হয়। হ্যাঁ, সত্যি তো। কাল মহালয়ের অমাবস্যা। অরুণ তাড়াহুড়োর মাঝে ভুলেই গিয়েছিল সেই কথা। হালকা হেসে এড়িয়ে যায়। আমি শুধু ঘটনা জানতে এসেছি, ভয় পাওয়ার লোক আমি নই। প্রদীপ বাবার চোখ তখন এক অন্যরকম কিছুতে দীপ্তিময় হয়ে ওঠে। ভয় না পেলে সবচেয়ে বড় ভয় আসে বাবা। প্রদীপ বাবার বাক্যটা অরুণকে দমাতে পারল না। সে বেরিয়ে এলো মন্দির থেকে, কিন্তু বাইরে পা বাড়াতেই তার শিরদাঁড়া হিম হয়ে আসে। কুয়োর পাশে অন্ধকারের ঠিক গা ঘেঁষে একটা লম্বা ছায়া, নারী আকৃতির। কাঁধ থেকে নিচে ঝুলে থাকা লম্বা চুল, মুখ দেখা যাচ্ছে না, কুয়াশার মতো ঝাপসা। হৃদস্পন্দন দ্রুত ওঠে। অরুণ টর্চ মারল ছট করে। আলো পড়তেই ছায়াটা সরে গেল, মেঘের মতো, ধোঁয়ার মতো এক ঝটকায় মিলিয়ে গেল বাতাসে। আরো অদ্ভুত যেটা ঘটল, সেটা ছায়াটা যেদিকে গেল সেদিকে মানুষের দাঁড়ানোর জায়গাই নেই। কাঁটা ঝোপ, ভেজা ঘাস, জঙ্গলা অংশ, যেখানে পা দিলেই শব্দ হতো, কিন্তু শব্দ হয়নি। অরুণের বুকের ভেতর শীতল স্রোত নেমে গেল। প্রথমবার সে স্বীকার করল কিছু একটা ঠিক আছে, এবং সেটা জাগ্রত, যা তার দিকে তাকিয়ে। অরুণ আর কথা বলতে পারে না। সেদিনের মতো হোটেলে ফিরে যায়। রাতে ঘরে বসে ল্যাপটপে ভিডিও ফুটেজ দেখছিল অরুণ। হঠাৎই কুয়োর পাশে ফুটেজে কিছু শব্দ শুনতে পেল। প্রথমে সে ভেবেছিল হয়তো হাওয়া, কিন্তু বারবার শুনলে মনে হয় যেন মানুষের গলা, কিংবা মানুষের মতো কিছু। অরুণ সিদ্ধান্ত নিল যে পরের দিন ভোরে পুনরায় কুয়োর কাছে যাবে। এই ভেবে ভিডিওতে আবারও মন দেবে। এমন সময় দরজায় টোকা। কোনো সাড়া নেই। অরুণ অবাক হয়ে ধরফর করে উঠে দরজা খুলে দেখে ফাঁকা করিডোর। রাত্রি তখন গভীর, আরো গভীর যেন সেই রাত ঘনীভূত হচ্ছিল। করিডোরে দাঁড়িয়ে অরুণ প্রথমে টের পেল অস্বাভাবিক ঠান্ডা, যেন হোটেলের এসি নয়, কোনো মৃত স্থির বরফ ঠান্ডা নিঃশ্বাস তার মুখে এসে লাগলো। লম্বা করিডোরটা নিঃশব্দ, সাদা টিউব লাইটগুলো মিটমিট করে জ্বলছে। আলো ঠিকমতো স্থির নয়। দূরের দেয়ালে ঝুলানো পুরনো ফায়ার এক্সিট বোর্ডটা বাতাসে দুলছে না, অথচ শব্দ হচ্ছে চিক চিক। অরুণের বুকের ভেতর কেমন একটা কাঁপুনি দিয়ে ওঠে। সে এগোতেই দেখল করিডোরের শেষ মাথায় যে ছায়াটি নড়ছিল সেটার কোনো স্পষ্ট রূপ নেই। যেন মানুষের মতো লম্বা গড়ন, কিন্তু মাথা কোথায় শেষ হচ্ছে বোঝাই যাচ্ছে না। আলো কমে আসলে ছায়াটা সরে যাচ্ছিল, আলো বাড়লে মিলিয়ে যাচ্ছিল। অরুণ ভূত প্রেতে বিশ্বাস করে না, কিন্তু সেই মুহূর্তে তার হাত পা ঠান্ডা হয়ে যায়, মুখটা শুষ্ক হয়ে ওঠে। সে এগিয়ে যেতে সাহস পেল না, বরং পিছু হটতে হটতে ঘরে ফিরে সজোরে দরজা বন্ধ করে দিল। দরজার কাঁচে নিজের প্রতিচ্ছবিটাই যেন অচেনা লাগছিল সেই মুহূর্তে। বিছানার পাশে রাখা ল্যাপটপটায় তখন ভিডিও চলছিল, কুয়োর রাতের ফুটেজ। অরুণ আলো নিভিয়ে ল্যাপটপের স্ক্রিনের সামনে বসল। এর আগেও সে পরিত্যক্ত জায়গাটা শুট করেছে, কিন্তু এই ফুটেজটির টান অন্যরকম। সে সাউন্ড বাড়িয়ে দিল ল্যাপটপের। খানিক বাদে আবারও শোনা গেল
এবার আর মানুষের গলা বলে মনেই হলো না। গলাটা যেন জলের নিচে ডুবে থাকা কারো বুদ্বুদের ভেতর থেকে উঠে আসা শব্দ, যেন শব্দের শেষে অদ্ভুত এক টান, যেন কেউ মরিয়া হয়ে কারো হাত ধরে টানতে চাইছে। অরুণ ভিডিও পজ করে জুম করল। কুয়োর চারপাশে অন্ধকার, শুধু তার ক্যামেরার নাইট মোডে সবুজ আভা আলো। কিন্তু জুম করতেই একটা মুহূর্তে তার বুকের ভেতর আচমকায় একটা ধাক্কা এসে লাগলো। কুয়োর কিনারায় যেন একটা হাতের মতো কিছু দেখা যাচ্ছে, পাতলা, শুকনো, হাড় বেরোনো। একটু জুম করলে আবার অদৃশ্য, যেন কেউ ল্যাপটপের ফ্রেমের প্রান্তে দাঁড়িয়ে দেখছে অরুণকে। বাইরে আবারও শব্দ হলো, টকটক, 2 বার। অরুণ চমকে ওঠে। তার মনে হলো যেন এবার টোকাটা দরজায় নয়, জানালার কাছে। সে ধীরে ধীরে মাথা ঘুরিয়ে জানালার পর্দা নামালো। বাইরে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু পর্দার ওপাশে যেন কেউ দাঁড়িয়ে আছে, তার আভাস স্পষ্ট। পর্দাটা অল্প ফুঁসছে, বাতাসের দমক নেই, অথচ নড়ছে। আর তারপর পরিষ্কারভাবে শোনা গেল একটি শ্বাস, ধীর, ভারী, যেন অস্বাভাবিকভাবে অলক্ষ্যে কারো নিঃশ্বাস পড়ছে। অরুণের কানে পুনরায় সেই শব্দ, জল দাও। এবার ভিডিও থেকে আসছে না, শব্দটা ঘরের ভেতরেই, খুব কাছে, যেন অরুণের কাঁধের ঠিক ওপরে কোনো অদৃশ্য মুখ ঝুঁকে রয়েছে। সারা শরীর কাঁপুনি দিয়ে উঠল। অরুণ পাগলের মতো লাইট অন করলো। আলো জ্বলার সঙ্গে সঙ্গে শব্দটা থেমে গেল। জানালার পর্দা থেমে গেল। নিঃশ্বাসের চাপ আর নেই, কিন্তু ল্যাপটপের স্ক্রিনে কিছু একটা লিখে গেল যেন নিজের থেকেই। শব্দ থেমে যাওয়ার পর 5 সেকেন্ডের মধ্যেই ভিডিওর ওপর একটুখানি স্ট্যাটিক পড়ে জ্বলে উঠল সাদা লাইন। আর তার মধ্যে যেন নিজেরই লেখা, ভোরে এসো, তোমাকে দেখাবো। অরুণ আর নড়তে পারল না। একবার মনে হলো ওগুলো সব চোখের ভুল, কিন্তু পরের মুহূর্তেই ঘরের আলো একবার নিভে গিয়ে আবারও জ্বলে উঠল, যেন কেউ অদৃশ্যে সুইচ টিপে তাকে জানিয়ে দিল সে এখানেই আছে। ভোরের আলো তখনও পুরোপুরি ছড়ায়নি। আকাশে হালকা নীলচে কুয়াশা ভাসছিল। অরুণ যখন কালী পাহাড়ের দিকে এগোতে শুরু করে, তখন চারপাশের নীরবতা অস্বাভাবিকভাবে ঘন মনে হচ্ছিল। পাখির ডাক নেই, গাছের পাতাও নড়ে না, সবকিছু যেন নিঃশ্বাস আটকে বসে আছে, কারো দরজা খোলার অপেক্ষায়। সবাই স্তব্ধ। দূরে প্রদীপ বাবার আশ্রমের দিক থেকে হালকা ধোঁয়া উঠছিল। সকাল হলেও ধূপধুনোর গন্ধে জায়গাটা যেন আরো দম বন্ধ হয়ে উঠেছে। প্রদীপ বাবা পুজোর থালা সামনে নিয়ে দাঁড়িয়েছিলেন। তার চোখ দেখে মনে হচ্ছিল তিনি অনেক কিছু জানেন, কিন্তু বলতে চান না। অরুণ কাছে যেতে তিনি মাথা তুলে বললেন, কি বাবা, কাল কি দেখলে, বলছো না কেন? এই প্রশ্নটা অরুণের গায়ে যেন বরফের শলাকা হয়ে বিঁধল। সে তাৎক্ষণিক মুখ ঘুরিয়ে নিল। কিছু না, হাওয়ার শব্দ। অরুণ কিছুটা অপ্রস্তুত হয়ে হেসে উঠল, কিন্তু তার সেই হাসিটা নিজের কানে ভাঙা ভাঙা শোনাচ্ছিল। সে প্রমাণ করতে চাইছিল যে সবই কাকতালীয়, সবই মানসিক চাপ। তাই আর কিছু না বলে কুয়োর পাশে গিয়ে দাঁড়ালো। ভোরের সূর্যালোক কুয়োর অন্ধকার মুখে তখনও পৌঁছায়নি, যেন সেটা গভীর গর্ত নয়, বরং অদৃশ্য কোনো প্রাণীর মুখ, যেটা চুপচাপ অপেক্ষা করছে। অরুণ নিচের দিকে তাকিয়ে হঠাৎ অনুভব করল কুয়োটার ভেতর থেকে একটা ধীর স্থির স্পন্দন উঠছে। মনে হলো কুয়োটা যেন শ্বাস নিচ্ছে। ঠিক তখনই হঠাৎ করে ঠান্ডা বাতাসের ঝাপটা অরুণের শরীরে শিরশিরানি ধরিয়ে দিল। ভোরের হাওয়া লাগতেই পারে, কিন্তু এতে ছিল নয়ন জোড়া কাঁপানো ঠান্ডা। অরুণের কান ঝনঝন করে উঠল, মাথাটা ভারী হয়ে উঠল। আর সেই নিস্তব্ধতার মধ্যে খুব কাছে, একেবারে কানের পাশে সে শুনতে পেল, ফিরে যা, ফিরে যা। অরুণ ঝটকা মেরে ঘুরে দাঁড়ালো। বুকের ভেতর ধরফরানিটা এত জোরে হচ্ছিল যে সে নিজেই নিজের হার্টবিট শুনতে পাচ্ছিল। চারপাশে কেউ নেই, না মানুষ না বাতাস। রোদ উঠছে, অথচ তার শরীর ঠান্ডায় জমে আসছে। তারপরেই ঝোপঝাড়ের ছায়া থেকে বেরিয়ে এলো একটি বৃদ্ধা। ধীর ক্লান্ত পায়ের শব্দ, হাতে পুরনো কাপড়ের থলে, চেহারায় ক্লান্তি এমন যে যেন বহু রাত ঘুম হয়নি। তিনি অরুণের দিকে তাকালেন, চোখ দুটো যেন ভেসে যাওয়া জীবনের গল্পের প্রতিচ্ছবি। বৃদ্ধা থেমে থেমে বললেন, বাবু, এই কুয়াটা নিয়ে বেশি নাড়াচাড়া করো না। অরুণ কিছু বলার আগেই মহিলা থরথরে গলায় বলল, আমার ছেলে এই রাস্তায় কাজ করত, রাতে ফিরছিল, হঠাৎ ট্রাকের নিচে, সব শেষ। তিনি গলার শব্দ নিচু করলেন।
সেদিন লোকে যা দেখেছিল, ট্রাকের সামনে নাকি দাঁড়িয়েছিল একটা সাদা শাড়ির মহিলা, ঠিক এই কুয়োর দিকে মুখ করে। অরুণের গলা শুকিয়ে আসে, হাত পা ঠান্ডা হয়ে যায়। তার মনে পড়ল আগের রাতের সেই ছায়াটির কথা। করিডোরে যেটা নেড়ে উঠেছিল, পালিয়ে গিয়েছিল। বৃদ্ধা আরো কাছে এসে ফিসফিস করে বললেন, এখানে শুধু আত্মা নেই বাবু, কেউ আছে যে বেরোতে চায়। অরুণের ঠিক পেছনে কুয়ার ভেতর থেকে যেন আবারও হালকা ঠান্ডা বাতাস বেরোলো। সূর্যের আলো থাকা সত্ত্বেও কুয়োর মুখে একটা কালো অন্ধকার যেন সরতেই চায় না। যার গভীরে কিছু নড়ছে কিনা বোঝা যাচ্ছে না, যেন কারো দৃষ্টি অরুণের উপরে স্থির হয়ে গেছে। কালা পাহাড়ির সকালটা অদ্ভুত রকমের চাপা, রোদ আছে কিন্তু তাতে কোনো উষ্ণতা নেই, বরং যেন শুষে এক নির্জীব আভা ছড়িয়ে পড়েছে। ওই পরিবেশেই অরুণ স্থানীয় মানুষের সাক্ষাৎকার নিতে বেরোল। প্রথমে ধারণা ছিল লোকজন কিছু অতিরঞ্জিত গল্প বলবে, গ্রামাঞ্চলের স্বাভাবিক কুসংস্কার। কিন্তু যতই লোকের মুখোমুখি হচ্ছে, অরুণের যুক্তিবাদী মন ততই অস্বস্তিতে ভেঙে পড়ছে। রাস্তার পাশের একটা চায়ের দোকানে কয়েকজন বাস চালক বসেছিল। অরুণ কথা বলতে তাদের একজন মাথা নেড়ে বলল, দাদা, কুয়োর পাশে দাঁড়ালে মাথা ভারী লাগে, যেন কেউ গরম হাত দিয়ে এই কানের পাশে চাপ দিচ্ছে। আরেকজন চুপচাপ চায়ের চুমুক দিতে দিতে বলল, রাতে গেলে কান্নার শব্দ শোনা যায়, কখনো কাছ থেকে কখনো দূর থেকে, কিন্তু গলার স্বর ওই একই। অরুণ নোট নিচ্ছিল। সে যুক্তিবাদী, সে যুক্তি খুঁজছিল। হয়তো বায়ুচাপের সমস্যা, হয়তো পশুর ডাক, কিন্তু তার ভেতর কোথাও একটা ক্ষীণ কাঁপুনি শুরু হয়েছিল। পরে সাক্ষাৎকারটা নিচ্ছিল একটা তরুণের সাথে। সেটা চোখে আতঙ্কের ছাপ স্থায়ীভাবে গেঁথে গেছে। সে নিচু স্বরে বলল, আমার বন্ধু একদিন দুষ্টুমি করে কুয়োর জল তুলেছিল সবাইকে দেখানোর জন্য। কিছু না ঘটলেও রাতে তাকে কেউ গলা টিপে ধরেছিল। কাউকে দেখা যায়নি, তার শরীরে আঁচড়ের দাগ ছিল, ঘাড়ের নিচে, কালশিটে। অরুণ থমকে যায়, জিজ্ঞেস করে যে, ডাক্তার দেখিয়েছিলে? ছেলেটা মৃদু হাসল। ডাক্তার? দেখিয়েছিলাম। ডাক্তার পরীক্ষা করে বলেছিল যে আকস্মিক দম বন্ধ হয়ে যাওয়ার জন্য। কিন্তু দাদা, ঘুমের মধ্যে কেউ কিভাবে নিজেই নিজের ঘাড়ে আঙুলের দাগ করে বলুন তো? অরুণ প্রথমবার চোখের ভেতর ভয়ের ঝিলিক দেখতে পেল। এরপর গ্রামটার প্রান্তরে এক বয়স্ক মহিলার সঙ্গে দেখা। মহিলার বয়স 70-এর ওপরে। তিনি বললেন, একদিন বিকেলে দেখলাম ওই কুয়োর জল নিজে নিজে ছিটকে পড়ছে বাইরে। কেউ নেই, বাতাস নেই, কিন্তু শব্দ হচ্ছিল। জল মগে কেউ যেন তুলছে, ছুটছে, এমনই ঠাস ঠাস শব্দ। অরুণ জানতো এটা অস্বাভাবিক। কুয়ো স্থির জলের, বাইরে ছিটকে পড়ার কোনো কারণই নেই। তবু নিজের মনকে বোঝালো ভূকম্প, হয়তো চাপ, ভূগর্ভস্থ স্রোত। কিন্তু গ্রামবাসীরা যখন আরেকটা ঘটনা বলল, তখন যুক্তির শেষ টুকরোটাও যেন ভেঙে চুরমার হয়ে গেল। এক বৃদ্ধ ধীরে ধীরে বলল, রাতে রাস্তায় সাদা শাড়ির এক মহিলা দাঁড়ায়, কারো চোখ পড়ে, কারো পড়ে না। দেখলে গাড়ি অটোমেটিক স্লো হয়ে যায়, ব্রেক কষে নেয়, কেউ তাকে ছুতে গেলে মিলিয়ে যায়। জওয়ান বয়সে আমি এককালে এই এলাকায় খনির ট্রাকের ড্রাইভার ছিলাম। অরুণ থম মেরে গেল। এইরকমই কিছু সে রাতে নিজের চোখেও দেখেছিল। হোটেলের করিডোরে ম্লান ছায়া, সবার স্মৃতি মাথায় চাপ চাপ শব্দ তুলল। অরুণ যতই মানুষের সাথে কথা বলছিল, একটা বিষয় পরিষ্কার হচ্ছিল, সবাই আলাদা আলাদা সময়ে আলাদা আলাদা অবস্থায় এই ধরনের অভিজ্ঞতা করেছে। তাই এটা কুসংস্কার হওয়া অসম্ভব বা সম্ভাবনা কম। স্থানটার আসল ভয় জন্মায় সন্ধ্যার পর। সন্ধ্যা নামতে নামতেই কালী পাহাড়ির বাতাস ঠান্ডা হয়ে ওঠে। অরুণ লক্ষ্য করল রাস্তায় আলো থাকা সত্ত্বেও জায়গাটা অদ্ভুত রকমের অন্ধকারে মোড়া। টর্চ জ্বালাতেই আলো 2 সেকেন্ড পর পর নিভে জ্বলে উঠছে। কোনো যান্ত্রিক ত্রুটি নয়, যেন কেউ তার আঙুল দিয়ে আলোটাকে চেপে দিচ্ছে আবার ছেড়ে দিচ্ছে। চারপাশ নিস্তব্ধ। একটা হালকা শীতল বাতাস এসে তার কাঁধ ছুঁয়ে গেল। তারপরে আরেকটা, যেন চারিদিক থেকে অদৃশ্য কোনো কিছু, কোনো হাত তাকে ছুঁয়ে যাচ্ছিল। অরুণের বুকের ভেতর প্রাথমিক সাহসটা কোথায় যেন ভেঙে পড়ল। সে নিজেকে বোঝাতে চাইছিল এগুলো কাকতালীয়, এর বৈজ্ঞানিক ব্যাখ্যা দেবে সে। কিন্তু রাতে জায়গাটা বদলে যাচ্ছিল এমন ভাবে, যেভাবে যুক্তির চোখে অদৃশ্য থেকে যায় আর
অনুভূতির ভেতরে ঢুকে পড়ে হাড়ে হাড়ে ঠান্ডা। কালীপাহাড়ির আসল ভয় যেন অন্ধকারে নামলেই জেগে ওঠে, আর অরুণ এখন ঠিক সেই অদৃশ্য নজরের সামনেই দাঁড়িয়ে। সেই রাতটা যেন কালীপাহাড়ির সমস্ত অভিশপ্ত ইতিহাস নিজের ভেতরে ছড়িয়ে বসেছিল। আগেই প্রদীপ বাবা অরুণকে বলেছিলেন, আজকের রাতটা ভিন্ন, এই রাতে আত্মারা ডাকে, যাই করো না কেন কুয়োর কাছে যেও না আজ। কিন্তু ভয় আর কৌতূহলের লড়াইয়ে কৌতূহলই জিতে যায় শেষমেশ। অরুণ ঠিক করল, আজই সত্যটা জানতে হবে, যাই হোক না কেন। রাত তখন 2:15, অমাবস্যার আঁধার আকাশ গিলে খেয়েছে। জঙ্গল পথে হাঁটতে হাঁটতে অরুণ অনুভব করছিল প্রতিটি গাছের ডাল যেন তাকে ছুঁয়ে যাচ্ছে। মাটির উপর কুয়াশা এমন ভাবে ভেসে আছে যেন নড়াচড়া করছে, শ্বাস নিচ্ছে। কুয়োর সামনে পৌঁছতেই এক অদ্ভুত ভারী নীরবতা তাকে চেপে ধরল। এই নীরবতা শব্দহীন নয়, বরং অপরিচিত শব্দের অভাবেই ভয় জন্মাচ্ছে। অরুণ ক্যামেরা সেট করার জন্য হাঁটু গেড়ে বসতেই হঠাৎ পেছন থেকে চুরির টুংটাং শব্দ, ঝনঝন ঝনঝন। সে ঘুরে দাঁড়ালো। ফাঁকা অন্ধকার, 1 ফুট দূরেও কুয়াশা ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। হ্যালো, কে? অরুণের কণ্ঠে জড়ানো অস্থিরতা। উত্তর নেই, বরং সেই শব্দ আরো কাছে। এমন ভাবে শোনা গেল যেন কোনো মহিলা ঠিক তার কানের পেছনে দাঁড়িয়ে আছে। ঝন ঝন ঝন। অরুণের হাত কাঁপতে লাগলো। ক্যামেরা প্রায় পড়ে যাচ্ছিল। ঠিক তখনই শীতল বাতাসের মধ্যে ভেসে এলো একটি ভারী শ্বাস। শির দাঁড়া দিয়ে বরফের মতো ঠান্ডা স্রোত নেমে গেল। ধীরে ধীরে অরুণ পেছনে ফিরে তাকালো, আর তখনই দেখল সাদা এক বিশাল অবয়ব মাটির ওপরে কয়েক ইঞ্চি ওপরে ভাসছে। চুল লম্বা, জট পাকানো, নড়ছে সাপের মতো, আর মুখটা পুরো ঢাকা। অরুণ টর্চ জ্বালাতে এই অবয়বটা ঝট করে মিলিয়ে গেল, যেন সেখানে কেউ ছিলই না। অথচ বাতাসে সেই ভারী নিঃশ্বাস তখনও ভাসছে ঠিক কুয়োর পাশেই। কপালে ঠান্ডা ঘাম জমতে শুরু করেছে। অরুণ হাঁপিয়ে টর্চের আলো নিচে ফেলল, আর সেখানেই শুরু হলো আসল ভয়ের খেলা। কুয়োর জলে আলো পড়তেই দেখা গেল জলে অনেকগুলো হাত নড়ছে, মানুষের হাত। কেউ ওপর দিকে উঠছে, কেউ আবার সেই হাতগুলো নিচে টেনে নামাচ্ছে। জল খোলা নয়, তবু নড়ছে, যেন জল নয়, দুঃস্বপ্নের কোনো দরজা। অরুণ হোঁচট খেয়ে পিছিয়ে এলো। তার বুকটা ধুকফুক করছিল এত জোরে যে মনে হচ্ছিল পুরো শরীর কেঁপে উঠবে। হঠাৎ কুয়োর ভেতর থেকে জলে ছিটকে উঠে মাটিতে পড়ল। যেন ভেতরে কেউ চিৎকার করছে, কেউ বেরিয়ে আসতে চাইছে। ঠিক তখনই অন্ধকারের মধ্য থেকে বাতাস চিরে বেরিয়ে আসে একটা কণ্ঠস্বর, প্রদীপ বাবা। কিন্তু তার গলা আজ স্বাভাবিক নয়, একটা গম্ভীর, ভারী, মৃত মানুষের মতো শুষ্ক কণ্ঠ। বাবা, বলেছিলাম না আজ আত্মাদের সময় এসেছে। প্রদীপ বাবা কোথা থেকে এসে দাঁড়ালেন অরুণ বুঝতেই পারল না। তার পোশাক বাতাসে অদ্ভুত ভাবে দুলছে, আর চোখের নিচে যেন কালো ছায়া, যা মানুষকে দেখলে ভয় পাওয়াতে বাধ্য। অরুণ টর্চের আলো বাবার মুখে ফেলতেই দেখল তার পেছনে কুয়োর ওপরে কুয়াশার মধ্যে কিছু নড়াচড়া করছে। একটা নয়, দুটো নয়, অনেকগুলো। মানুষ নয়, মানুষের মতো নয়, ওরা নড়ছে, এগোচ্ছে, কুয়োর দিক থেকে নিরবিচ্ছিন্ন ফিসফিস করে ভাসছে, মুক্তি মুক্তি মুক্তি। কালীপাহাড়ির রাতের অভিশাপ ঠিক তখনই অরুণকে পুরোপুরি গ্রাস করতে শুরু করল। রাতের বাতাসে যেমন অস্বাভাবিক গুমট ভাব, চারপাশ নিঝুম। পুরো কালী মন্দিরের পেছনের ওই প্রেতকুয়োর সামনে প্রদীপ বাবা ইতোমধ্যে তার শিষ্যদের নিয়ে যজ্ঞাসন সাজিয়ে বসেছেন। শিষ্যরা তামার ঘণ্টা বাজাচ্ছে ছন্দ মিলিয়ে, আর প্রদীপ বাবা উচ্চ কণ্ঠে মন্ত্রোচ্চারণ করছেন। ধূপের ধোঁয়া ঘন কুয়াশার মতো চারিদিকে ঢেকে দিচ্ছে। মনে হচ্ছিল এই জায়গাটা যেন পৃথিবীর বাকি অংশ থেকে বিচ্ছিন্ন। অরুণ ক্যামেরা নিয়ে ধীরে ধীরে এগিয়ে সব ধারণ করতে থাকে। তার বুকের ভেতরটা কেমন যেন অস্বস্তিতে ধকধক করছিল, কিন্তু সে নিজেকে থামায় না। প্রেতকুয়োর রহস্য ফাঁস হবে, এটা তার ব্যক্তিগত নেশা হয়ে গেছে। হঠাৎই মাটির খটখট শব্দ কেঁপে ওঠে, যে কাঁপুনিতে মনে হয় মাটির নিচে কিছু বিশাল নড়ে চড়ে উঠছে। অরুণ এক পা পিছিয়ে আসে। যজ্ঞের আগুন এলোমেলো ভাবে দপদপ করতে থাকে। তারপরেই কালো কুয়ার জল টকবক করে ফুটে ওঠার মতো নিচ থেকে উপরে উঠতে থাকে। জল যেন জ্যান্ত হয়ে গর্জন করছে। এটা কি শিওর শিশুর কান্না? হ্যাঁ, কান্না শোনা যাচ্ছে। নারীর কান্না, নাকি কোনো বিকৃত পুরুষের শ্বাসরুদ্ধ হাহাকার? শব্দটা কোনো মানুষের নয়, আবার পুরোপুরি অমানুষেরও নয়। এটা বিকৃত শব্দ। প্রদীপ বাবা মন্ত্র জোরে জোরে পড়তে শুরু করলেন। তার কণ্ঠ দৃঢ়, চোখে অদ্ভুত সতর্কতা। অরুণ কাঁপতে থাকা ক্যামেরা নিয়ে একটু কাছে গিয়ে কুয়োর ভেতর তাকাতেই শীত দ্বারা জমে বরফ হয়ে যায়। জলের নিচে একটা মুখ ভাসছে। না, কোনো মুখ নয়, কোনো বিকৃত অবয়ব। চোখ দুটো নেই,
চুলগুলো জলের উপর ভেসে আছে মৃত সাপের মতো, আর পুরো অবয়বটা অবিশ্বাস্য ধীর গতিতে ওপরে উঠছে। বাবা, ওটা কি? প্রদীপ বাবা মন্ত্র থামিয়ে এক ঝটকায় তাকিয়ে বললেন, ওরা বেরোতে চাইছে। আজ তিথির শক্তিতে দরজা দুর্বল, তাড়াতাড়ি ক্যামেরা বন্ধ করো। এই বলে উঠতেই যেন বাতাসের দিকই বদলে গেল। ঝড়ের গতিতে হাওয়া ছুটে এলো, ধূপধূপানি উড়ে গিয়ে দূরে গাছের গোড়ায় গিয়ে পড়ল। আকাশের শিখা লেলিহান হয়ে ওঠে, হঠাৎ করেই নিভে গেল। চারিদিকে অন্ধকার, শুধু কুয়োর জল থেকে আসা ফ্যাকাশে আলো। ঠিক তখনই অরুণ অনুভব করল তার কানের কাছে কেউ নিঃশ্বাস ফেলছে। আমাকে বের করো। কণ্ঠ ঠান্ডা, শিরশিরে। কেউ কারো বরফ ঠান্ডা আঙুল তার ঘাড় বেয়ে নামিয়ে দিচ্ছে। অরুণ ঘুরতেই বুকের ভেতরে রক্ত জমে গেল। সাদা শাড়ি পরা একটা মহিলা দাঁড়িয়ে, কিন্তু তার মুখ নেই, শুধু বিশাল এক গর্ত। অরুণ পিছাতে গিয়ে ধপ করে মাটিতে পড়ে যায়। শ্বাস বন্ধ হয়ে আসছিল তার। ঠিক তখনই প্রদীপ বাবা দৌড়ে এসে তার হাতে সিঁদুর মাখানো ধামা গুঁজে দেন। কুয়োর দিকে ছুঁড়ে মারো, এখনই। অরুণ আর কিছু না ভেবে পুরো শক্তি দিয়ে ছুঁড়ে মারে। ধামাটি কুয়োর জলে পড়তেই অমানসিক এক বিকট চিৎকার ভেসে ওঠে। মহিলাটি মুহূর্তে ধোঁয়ার মতো মিলিয়ে যায়। কুয়োর জলক্রমে শান্ত হয়ে আসে। শিষ্যরা হাঁটু কাঁপাতে কাঁপাতে উঠে দাঁড়ায়। প্রদীপ বাবা হাঁপাতে হাঁপাতে বলেন, হাঁচড়া প্রায় বেরিয়ে এসেছিল। তুমি না এলে এতটা হতো না। এটা বলে তিনি অরুণের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালেন। অরুণকে এখনো পুরোপুরি নিরাপদ দেখাচ্ছে না। সে রাতে কোনো রকমে হোটেলে ফিরে আসে সে। রাতে আর তেমন কিছু ঘটেনি। পরদিন ভোরের আলোর সঙ্গে অরুণ আবার পৌঁছে যায় সেই জায়গায়। রাতের ভয়াবহ ঘটনাটি ঠিক দুঃস্বপ্ন নয়, সেটা প্রমাণ করতে তার যাওয়াটা প্রয়োজন ছিল। কুয়োর পাশে এসে সে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। চারদিক তখন শান্ত। শিশিরে ভেজা ঘাসে আলো ঝিকমিক করছে। পাখির ডাক, মন্দিরের ঘণ্টা, যেন কিছুই ঘটেনি গত রাতে। কুয়োটা যেন একেবারে নিরীহ, জল একেবারে স্থির। ওপরে পাতলা কুয়াশার মতো ভাব উঠছে। ওটা কি রোদের খেলা নাকি অন্য কিছু? অরুণ বুঝতে পারে না। মন্দিরে তখন সকালের পুজো চলছে। অরুণ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে মন্দির চত্বরে উঠতেই দেখল প্রদীপ বাবা বসে আছেন। চোখ বন্ধ করে মালা জপছেন। তার মুখে একটা শান্ত অভিব্যক্তি, যেন গত রাতের ভয়াবহতার কোনো চিহ্নই নেই। অরুণ কাছে গিয়ে বসল, গলায় কেমন খচখচে দ্বিধা। আচ্ছা বাবা, কালোটা কি ছিল? সত্যি কি এই কুয়োয় আত্মা আছে? প্রদীপ বাবা চোখ খুললেন। তার দৃষ্টি স্বাভাবিক মনে হলেও ভেতরে কোথাও একটা রহস্যের ধাঁধা লুকানো। তিনি মৃদু হাসলেন। আছে কি নেই সে তো তোমাকেই ঠিক করতে হবে বাবা। আমি শুধু বলবো, এই কুয়োর ইতিহাস আছে, মৃত্যু আছে, আর তন্ত্রের এমন শক্তি আছে যাকে সবাই বুঝতে পারে না। কেউ বিশ্বাস করে, কেউ করে না, কিন্তু শক্তি তো থাকেই। ওর মাথা নাড়ল। কথাগুলো আরো বিভ্রান্ত করলো তাকে, কিন্তু একটা সিদ্ধান্ত সে নিয়ে ফেলল। খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যেতে হবে। কলকাতায় ফিরে তার মনটা একটু হালকা লাগে। ব্যস্ত রাস্তা, চেনা মুখ, গাড়ির হর্ন, সব স্বাভাবিক। মনে হচ্ছিল ভয়টা এখানকার বাতাসে মিলিয়ে গেছে, কিন্তু শরীরের ভেতর কোথাও যেন ছোট্ট দংশন রয়ে গিয়েছিল, যা বারবার মনে করিয়ে দিচ্ছিল কিছু একটা তার পিছু এসেছে। রাতে শোবার আগে সে দরজা লক করে চেক করে, লাইট নিভিয়ে দেয়, শুয়ে পড়ে। শহরের রাতের স্বাভাবিক শব্দ, কুকুরের ডাক, দূরের গাড়ির ঝনঝন, এসব শুনে চোখটা প্রায় লেগে এসেছিল। ঠিক তখনই অরুণ চমকে বিছানায় উঠে বসে। দরজায় কেউ নক করছে 3 বার, কালী পাহাড়ির মতো একই ছন্দে। তার শরীরে লোম দাঁড়িয়ে যায়, হৃদস্পন্দন জোরে ধকধক করতে থাকে। সে শ্বাস আটকে শোনে। করিডোর পুরো নীরব। হয়তো ভুল শুনেছে, কিন্তু আবারও সেই শব্দ। এবার একটু জোরে। দরজার কাঠ যেন কেঁপে ওঠে। অরুণ বিছানা থেকে নেমে ধীরে ধীরে দরজার দিকে এগোয়। তার পায়ের আওয়াজ যেন ঘরে প্রতিধ্বনি তুলছে। দরজার নিচে ফাঁক দিয়ে আলো এসে পড়ছিল, এবং সেই আলোয় একটা অচেনা ছায়া। কেউ দাঁড়িয়ে আছে একেবারে দরজার ওপারেই। অরুণের গলা শুকিয়ে কাঠ হয়ে আসে। সাহস সঞ্চয় করে সে দরজার চেইন খোলে না, শুধু চোখটা রাখে পিপলে। পিপলের অপর প্রান্তে ফ্যাকাশে সাদা রং, যেন একটা ছেঁড়া সাদা আচ্ছাদন। ঠিক তারপরেই মুখ নেই, শুধু একটা গর্ত। সেই অবয়ব কিভাবে? প্রেতকৌ তো বহু দূরে, এখানে কিভাবে? করিডোরের শেষ মাথায় হোটেলের সেই পরিচিত অবয়ব দাঁড়িয়ে। অরুণ বুঝতে পারে এই গল্পটি এখানেই শেষ নয়, বরং এখান থেকেই হয়তো শুরু। দিন কয়েক কেটে যায়, কিন্তু অশান্তিটা অরুণের মন থেকে কিছুতেই সরে না।
অফিসে কাজ করলেও, ট্রাফিকের মাঝে দাঁড়ালেও, মেট্রোতে বসে গেলেও মাঝে মাঝে হঠাৎ অস্পষ্টভাবে যেন অনুভব করত কেউ তার পেছনে দাঁড়ানো। তীব্র দৃষ্টি, ঠান্ডা হাওয়া, অদ্ভুত কেমন এক ফিসফিসানি, অথচ ঘাড় ঘোরালেই কেউ নেই। রাতে ঘুমোতে গেলেও এক ধরনের চাপা দমবন্ধ ভাব। আলো নিভিয়ে চোখ বন্ধ করলেই মনে হয় খালি দরজা বা আলমারির অন্ধকারে কেউ আছে। সে অবয়ব। অরুণ জোর করে নিজেকে বোঝায় সবই ভয় প্রসূত কল্পনা, ভয়টা ভুলে যাওয়াই ভালো। কিন্তু ভুলে থাকা কি যায়? কয়েকদিন পর অফিসে বসে সে অবশেষে সিদ্ধান্ত নেয় এবার ভিডিও ফুটেজগুলো আপলোড করা যেতে পারে। কালী পাহাড়ির প্রেতকুঁয়োর ঘটনা সে প্রকাশ করবে কি করবে না সেটা পরে ভাবা যাবে, কিন্তু ফুটেজগুলো তাকে দেখতে হবে। সেই ভরসাতেই সে ক্যামেরা ব্যাগ থেকে বের করে ল্যাপটপে কানেক্ট করে। কিন্তু স্ক্রিনে যা দেখলো তার বুকের ভেতরটা খালি হয়ে গেল। মেমোরি কার্ড একদম ফাঁকা, একটা ফুটেজও নেই। অরুণ হতবাক। প্রদীপ বাবার যজ্ঞ, কোর জল ওঠা, সেই মুখ, সেই সাদা শাড়ি নারী, সবই তো ক্যামেরা বন্দী ছিল। ক্যামেরা তো নতুন, ত্রুটি হবার প্রশ্নই ওঠে না। তাহলে গেল কোথায়? যখন প্রদীপ বাবা বলেছিলেন সেই রাতের কথা মনে পড়ল। আজ তিথির শক্তিতে দরজা দুর্বল, ওরা বেরোতে চাইছে। হয়তো সত্যি ফুটেজগুলোকে বেরোতে দেওয়া হয়নি, মানে জনসমক্ষে। হয়তো কিছু একটা আছে যে চাইনি এই ফুটেজগুলো পৃথিবীতে ছড়িয়ে পড়ুক।